খালু সাহেব, গাড়ি চোর ধরা পড়েছে, সে হাজতে আছে। বদমাইশ মকবুলটা কি ধরা পড়েছে? না, পুলিশ তার দিকে ধাওয়া করার আগেই সে এক দৌড়ে হাওয়া। গাড়ি আছে কোথায় জানো? গাড়ি আছে ধানমন্ডি থানায়। ওসি সাহেবের নির্দেশে কিছুক্ষণের মধ্যেই ফুল টুল দিয়ে সাজানো হবে। ফুল দিয়ে গাড়ি সাজানো হবে মানে? বরের গাড়ি না সাজালে কি হয়? বর তার বন্ধুবান্ধব নিয়ে এই গাড়িতে করেই যাবে। বর মানে বরটা কি? এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? বর আমি, হিমু। এনাফ ইজ এনাফ। জি আচ্ছা, তুমি কখনো আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করবে না, কখনো না। সরাসরি দেখা তো করতে পারবো, তাও পারবে না। বিয়ের পর আমরা স্বামী স্ত্রী কি আপনাকে কদম বুসিও করবো না? তুমি কোনো একটা খেলা নিয়ে মেতেছো, বিশেষ কোনো খেলা খেলছো। আমি তোমার খেলায় নেই। জি আচ্ছা, মনে রেখো, টেলিফোনে সরাসরি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। আপনি যদি টেলিফোন করেন তখন কি ধরবো? আমি তোমাকে নিশ্চিত করছি কখনো তোমাকে টেলিফোন করব না, নেভার এভার। তোমার খালা এবং আমি ভিন্ন ব্যক্তি, দুইজন দুই গ্রহে বাস করি। তোমার খালা অকারণে তোমাকে দিনের মধ্যে 100 বার টেলিফোন করবে, কারণ তার টেলিফোনে কথা বলার ব্যাধি আছে, আমার নেই। এটা তোমার সঙ্গে আমার শেষ সংলাপ, আর তোমার সঙ্গে কথা হবে না। খালু সাহেব, আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই আপনি আবার আমাকে টেলিফোন করবেন। আমি সেই টেলিফোন ধরবো না, কিন্তু আপনি করতেই থাকবেন, করতেই থাকবেন। স্টুপিড। খালু সাহেব, স্টুপিড শব্দের উৎপত্তি কি আপনি জানেন? সর্বপ্রথম এই শব্দ ব্যবহার করা হয় অ্যাথেন্সবাসীদের প্রতি। সমগ্র অ্যাথেন্সবাসীকেই স্টুপিড বলা হয়েছিল, কারণ তারা গণতান্ত্রিক কার্যক্রমে অংশ নেয়নি। চুপ ফাজিল। ফাজিল শব্দের অর্থ জানলে আপনি আমাকে এই গালি দিতেন না। এটা আরবি ভাষার একটা শব্দ, এর অর্থ জ্ঞানী। খালু সাহেব লাইন কেটে দিলেন। এই কাজটা তার আরও আগেই করা উচিত ছিল। এতক্ষণ কেন করলেন না কে বলবে? আমি কম্বল মোড়া ডেড বডির দিকে তাকিয়ে খালু সাহেবের টেলিফোনের অপেক্ষা করছি। তিনি টেলিফোন করলেন না, মাঝে দেখালা করলেন। হ্যালো খালা। হ্যালো, কী জন্য টেলিফোন করেছি ভুলে গেছি। অথচ তোর সঙ্গে জরুরি কথা ছিল, জরুরি কথা বলার জন্য চুলায় গরুর মাংস রেখেই চলে এসেছি, টেলিফোন করলাম। এখন কিছুই মনে পড়ছে না, কি করি বলতো? আমি বুদ্ধি করে কথাটা তোমার মাথার ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারি, চেষ্টা করব। কর। কে একজন তোমাকে এমন কিছু বলেছে তা তোমার আমাকে বলার কথা। সেই কেউ একজন তোমার তেমন পরিচিত না। পরিচিত হলে নাম মনে পড়তো। থাক থাক, আর বলতে হবে না। এখন সব মনে পড়েছে। রেনুর মা টেলিফোন করেছিলেন, তোকে চাচ্ছিলেন। রেনুর বাবা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তোর তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার কথা। নিয়ে তো এসেছি। উনি কোথায়? উনি হাজতে। হাজতে মানে? পুলিশ চুরির অপরাধে তাকে হাজতে ঢুকিয়ে দিয়েছে। ওনার পেয়েছে বাথরুম, এখনও বাথরুমে যাওয়ার সুযোগ পাননি। সাদা চামড়া হিসাবে পুলিশ যে এক্সট্রা খাতির করবে তা করছে না। কি আবল তাবল বকছিস? আবল তাবল হলেও যা বলছি সবই সত্যি। তুমি মনে করে দেখো তো, আমি কখনো এমন কিছু বলেছি যা পরে দেখা গেছে সেটা মিথ্যা? উনি কার গাড়ি চুরি করেছেন? খালু সাহেবের গাড়ি। তবে উনি সরাসরি চুরির সঙ্গে যুক্ত না, উনি পাকচক্রে ধরা খেয়েছেন। তোর খালু সাহেব কি ঘটনা জানে? না। তুই নিজে কোথায়? আমিও হাজতে। খালা টেলিফোন নামিয়ে রাখলেন। মনে হয় অধিক শোকে লোহা পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। তোকে আল্লাহর দোহাই লাগে, সত্যি কথা বল। আমি সত্যি কথাই বলছি। তুমি কি ফার্গুসন জুনিয়রের সঙ্গে কথা বলবে? খালা কিছু বললেন না। আমি টেলিফোন ফার্গুসনের দিকে বাড়িয়ে বললাম, একটু কথা বলুন তো। ওপাশে আমার খালা মাজেদা। বলুন, হ্যালো মাজেদা, হাউ আর ইউ? ফার্গুসন যন্ত্রের মতো বললেন, হ্যালো মাজেদা, হাউ আর ইউ? যা ভেবেছিলাম তাই হচ্ছে। খালু সাহেবের টেলিফোন আসতে শুরু করেছে। একের পর এক আসছে, আমি কেটে দিচ্ছি। মানুষটা রাগে চিড়বিড় করছে, ভেবে আনন্দ পাচ্ছি। আমার আনন্দ পাবার জন্য আরেকজনকে রাগে ছটফট করতে হচ্ছে। সব মিলিয়ে সমান। অঙ্কের ভাষায় আনন্দ আর বেদনা মিলিয়ে কাটাকাটি। একজন ম্যাসাজম্যান গা টিপে অন্য একজনকে শারীরিক আরাম দিচ্ছে। অন্য একজনকে এই আরাম দেওয়ার জন্য ম্যাসাজম্যানদের শারীরিক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে। কম্বলে মুড়ি দিয়া মৃতদেহ নড়ে উঠল। কম্বলের ফাঁক দিয়ে ছোট্ট একটা মুখ বের হয়ে এলো। ডারউইন সাহেবের থিওরি যে সত্যি তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অবিকল বেবুনের মতো মুখ। চিকচিক করার বদলে সে আনন্দিত গলায় চেঁচিয়ে উঠল, হিমু ভাই, আমারে চিনছেন? আমি খুর আসলাম।
চিনেছি, র্যাবের হাতে ধরা খাইছি। প্রথমে ভাবছি ক্রস ফায়ারে ফেলবো, মতলব সেই রকমই ছিল। পায়ে ধরনের কারণে মাপ পাইছি। খুরের কাজ কি চালিয়ে যাচ্ছ? আপনি আমারে একবার ডলা দিলেন, এরপর থেকে খুর অফ। এখন ঠকবাজি করি। একদিনে তো ভালো মানুষ হওয়া যায় না, ধাপে ধাপে হইতেছি। খারাপ একদিনে হওয়া যায়, ভালো হইতে টাইম লাগে। আপনার পাশে এই সাদা বান্দরটা কে? প্রফেসর, ইংরেজির প্রফেসর। প্রফেসর সব ধরা খাইছে, শান্তি পাইলাম। কেউ বিপদে পড়ছে দেখলে এমন শান্তি পাই। এর কারণটা কি হিমু ভাই? এর কারণ হচ্ছে তোমার মতোই একজন পৃথিবীতে আছে যে কাউকে বিপদে পড়তে দেখলেই কষ্ট পায়। তুমি হচ্ছ এ পজিটিভ আর ওই লোক হচ্ছে এ নেগেটিভ। দুইয়ের যোগফল 0, বুঝেছ? অবশ্যই বুঝেছি, যত ভালো তত মন্দ। হিমু ভাই, এই সাদা চামড়ার পাশায় একটা লাথি মারতে ইচ্ছা করতেছে। মারতে ইচ্ছা করলে মারো। ডক্টর ফার্গুসন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তিনি প্রতিটা বাক্য বুঝতে পারছেন, কাজেই আমার দিকে বিস্মিত হয়ে তাকানোর অধিকার তার আছে। আচ্ছা, বিস্মিতের বিপরীত কি? ভালোবাসা, ঘৃণা, রাগ, শান্তি, দুঃখ, আনন্দ। বিস্ময়ের উল্টোটা কি? ভাবলেশীন। বিস্মিত চোখের বিপরীত কি? ভাবলেশীন চোখ। ফার্গুসন আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, এ কে? আমি বললাম, স্যার, এর নাম আসলাম। খুরের কাজের বিশেষ নৈপুণ্যের জন্য তাকে সবাই এখন চেনে খুর আসলাম হিসাবে। খুর এখন তার টাইটেল। খুরের কাজ মানে কি? খুরের প্রধান কাজ দাড়ি গোঁফ কামানো, মাথা কামানো। তবে আসলাম অন্য কাজে ব্যবহার করত। ছিনতাইয়ের সময় সে পেটের ভিতর খুর ঢুকিয়ে দিত। কেন? ওইটাই তার আনন্দ। ফার্গুসন চোখ বড় বড় করে খুর আসলামের দিকে তাকালেন। আসলাম হেসে ফেলল। হ্যান্ডশেকের জন্য ফার্গুসনের দিকে হাত বাড়ালো। ভদ্রলোক ভয়ে আটকে উঠলেন। আসলাম বলল, আপনি বাংলা ভাষা ভালো জানেন, এই জন্য হ্যান্ডশেক করতে চাই। আমার মায়ের ভাষা যে জানে, আমার কাছে তার ভালো কদর। ফার্গুসনকে হ্যান্ডশেক করতে হলো। তার চোখে রাজ্যের বিভীষিকা। খুর আসলাম ফার্গুসনের দিকে ঝুঁকে এসে বলল, খুরের কাজ করলেও আমার মধ্যে ধর্ম ছিল। কোনো মেয়ে ছেলের পেটে খুর ঢুকাই নাই। হাজতের দরজা খোলা হচ্ছে। দরজার ওপাশে ওসি সাহেব কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন। হিমু, জি স্যার। এইবার আমি তোমাকে ছাড়ব না। আমার সন্তানের কসম, তোমার শেষ দেখে নেব। মেরে ফেলবেন? ওসি সাহেব কুইনাইন ট্যাবলেট মুখে দিয়ে আসেন এমন ভঙ্গি করে পাশে দাঁড়ানো কনস্টেবলকে বললেন, হ্যান্ডকাফ দিয়ে একে আমার কাছে নিয়ে আসো। কম্বল জড়িয়ে শুয়ে থাকা খুর আসলাম বলল, ওসি সাহেব, হিমু ভাইয়ের কিছু হইলে আপনারে কিন্তু কাঁচা খাইয়া ফেলামু। ওসি সাহেব নির্বিকার ভঙ্গিতে বললেন, খুর আসলামকে আরেক দফা মার দাও। আমি এবং ডক্টর ফার্গুসন ওসি সাহেবের খাস কামরায় বসে আছি। তাকে দেখে মনে হচ্ছে তিনি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর বসে আছেন। তার শরীরের যত পানির অণু আছে সব কয়টা একসঙ্গে উত্তাপে ছটফট করছে। বড় করে হা করলে তার মুখ দিয়ে আগুন বের হবে বলে আমার বিশ্বাস। তিনি বললেন, তুমি এই প্যাচটা কেন লাগিয়েছ? একজন সম্মানিত আমেরিকান সিটিজেনকে হাজতে ঢুকিয়েছ। আমি বললাম, হাজতে তো আমি ঢুকাইনি, পুলিশ ঢুকিয়েছে। তুমি ব্যবস্থা করেছ। আমি থানায় উপস্থিত থাকলে এই ঘটনা ঘটতো না। এখন আমার চাকরি যায় যায় অবস্থা। কোন কোন জায়গা থেকে আমার কাছে টেলিফোন এসেছে এটা বুঝতে পারছো? অ্যাম্বাসি থেকে যে একটা এসেছে তা বুঝতে পারছি। ওসি সাহেব বললেন, আমার তো মাথাতেই আসছে না সেকেন্ড অফিসার কি করে কোনো খোঁজ খবর না নিয়ে একজন আমেরিকান সিটিজেনকে হুট করে ঢুকিয়ে দিল। আমি বললাম, আমেরিকান সিটিজেনকে হাজতে ঢুকানো যাবে না এমন তো কোনো আইন নেই। ওরা অনেক বাঙালিকে কি হাজতে ঢুকায় না? তাদের মধ্যে অনেকেই থাকে নিরপরাধী, ঘটনার শিকার। ডক্টর ফার্গুসনও ঘটনার শিকার হয়েছেন, আর কিছু না। হাজত থেকে বিকট চিৎকার ভেসে আসছে। মনে হয় খুর আসলামকে বানানো হচ্ছে। ওসি সাহেব তার দরজা ভিড়িয়ে দিলেন। তিনি ভদ্রলোক মানুষ। ভদ্রলোকরা অন্যের আর্তনাদ সহ্য করতে পারেন না। হিমু, তুমি এখন ঝেড়ে কাশবে। যদি ঝেড়ে না কাশো আমি কাশির ব্যবস্থা করব। আমি পয়েন্ট বাই পয়েন্ট আগাচ্ছি। তুমি গাড়ি চুরি করেছো কেন? আজ আমার বিয়ে। গাড়িতে করে বিয়ে করতে যাব বলে গাড়ি চুরি করেছি। এই গাড়ি যার, সেখানেই আমি বিয়ে করতে যাচ্ছি। কোনে ওই বাড়িতে। কোনো গাড়ি চোর নিশ্চয়ই এই কাজ করবে না। যার গাড়ি তাকে তুমি চেনো? উনি আমার খালু হন। অবশ্যই চিনি। তিনি এত দামি গাড়ি আমাকে বিয়েতে ব্যবহার করতে দেবেন না, তাই তাকে না বলে নিয়েছি। তোমার কথার আগামাথা কিছুই মেলাতে পারছি না। তুমি কাকে বিয়ে করছো? ডক্টর ফার্গুসনের মেয়েকে। এই আমেরিকানের মেয়ে? জি।
উনি ডক্টর ফার্গুসন, ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তার মেয়ের বিয়ে হচ্ছে তোমার সঙ্গে? ইয়েস স্যার। আপনার এবং পারুল ভাবি দুজনেরই বিয়েতে দাওয়াত। খুর আসলামকে যদি বরযাত্রী হিসেবে নিতে পারি খুবই খুশি হব। দাঁড়াও, তোমার খুশি আমি বের করছি। বরযাত্রী যেতে না চাইলে তো জোর করে নিতে পারবো না, শুধু যদি ফুল টুল দিয়ে গাড়িটা সাজাবার ব্যবস্থা করে দেন। গাড়ি সাজানোর টাকা আমি দিতে পারছি না, হাত খালি। শুধু হাত খালি না, হাত পা সবই খালি। ওসি সাহেব বিড়বিড় করে বললেন, তোমাকে আমি এমন শিক্ষা দেব যে জীবনে কখনো প্যাস খেলা খেলাবে না। প্যাস খেলা আমি পছন্দ করি না। যেই প্যাস খেলবে তারই আমি 14টা বাজিয়ে দেব। স্যার পারবেন না। আসল প্যাস যিনি খেলছেন তাকে গড বলা হয়। উনি যখন খেলাটা দেখান তখন বিস্মিত হয়ে আমাদের খেলা দেখতে হয়। ওসি সাহেব চুপ করে গেলেন। গডের প্যাস খেলা কথাটায় তিনি সামান্য থমকে গেছেন। আমি বললাম, স্যার আর একটা কথা বলি। চুপ, কোনো কথা না। খালু সাহেবের গাড়িটা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলে আপনার জন্য শুভ হবে, কারণ বরযাত্রী যে থানা থেকে যাবে এ বিষয়ে সন্দেহ নেই। ওসি সাহেব ফার্গুসনকে বললেন, এই ছেলের কথা কি সত্যি? ফার্গুসন বললেন, কোনটা সত্যি কোনটা মিথ্যা সব এলোমেলো হয়ে গেছে। আমি খুব খুশি হব যদি আপনি আমাকে 1 কাপ কফি খাওয়াতে পারেন। ওসি সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন, সম্ভবত কফির ব্যবস্থা করতে। ওসি সাহেবের বিদায় এবং খালু সাহেবের প্রবেশ একই সঙ্গে হলো। তিনি এখন তাকিয়ে আছেন আমার দিকে। তার চোখ দিয়ে আগুন ঝরছে। তার চোখের 1 ফুটের কাছে দেশলাইয়ের কাঠি ধরলে অবশ্যই সেই কাঠি জ্বলে উঠবে। ফার্গুসন আনন্দিত গলায় বললেন, হ্যালো। বন্ধুর গলার হ্যালো তাকে স্পর্শ করল না। তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এর মধ্যে ওসি সাহেবও চলে এসেছেন। তার দৃষ্টি খালু সাহেবের দিকে। আমি বললাম, খালু সাহেব চা খাবেন? এরা লেবু চা খুব ভালো বানায়। খালু সাহেব বড় করে নিঃশ্বাস নিলেন। ফার্গুসনের দিকে 1 পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন ওসি সাহেবের দিকে। চোখ মুখ কুঁচকে বললেন, এই গাড়ি চোরটার শরীরের প্রতিটি হাড্ডি কি মেরে পাউডার বানানো সম্ভব? খরচ আমি দেব। যে গাড়িটা আপনারা উদ্ধার করেছেন সেটা আমার গাড়ি। ওসি সাহেব বললেন, প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না। আমার ড্রাইভার মকবুল কি ধরা পড়েছে? এখনও ধরা পড়ে নাই, তবে পড়বে। তার বাড়িতে পুলিশ চলে গেছে। খালু সাহেব আরামের নিঃশ্বাস ফেললেন। ওসি সাহেবের খাস কামরা এখন আমরা 3 জন। খালু সাহেব এবং তার বন্ধু চেয়ারে বসেছেন, আমি দাঁড়িয়ে আছি। মূল নাটক শেষ হয়ে গেছে। নাটকের পাত্রপাত্রীরা কে কোথায় যাবে তা নির্দেশক ঠিক করবেন। জীবন নাটকের নির্দেশক এক এক সময় এক একজন হন। এখন থানার ওসি সাহেব, তিনি এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত। ওপর থেকে বিশেষ কেউ টেলিফোন করেছে। ওসি সাহেবকে প্রতি সেকেন্ডে 1 বার করে স্যার, ইয়েস স্যার, অবশ্যই স্যার বলতে হচ্ছে। ওসি সাহেবের চেহারায় গলার স্বরে নিচু হয়ে কথা বলার ভঙ্গিতে তেল তেলে ভাব চুইয়ে চুইয়ে পড়ছে। খালু সাহেব এবং ফার্গুসন প্রীতি সম্ভাষণ জাতীয় কিছু শুরু করেছিলেন। ওসি সাহেবের ইশারায় তারাও চুপ হয়ে গেলেন। একসময় টেলিফোন পর্ব শেষ হলো। ওসি সাহেব কপালের ঘাম মুছতে মুছতে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার চাকরি মনে হয় গেছে। খালু সাহেব বললেন, আপনার চাকরি নিয়ে আপনি চিন্তা করুন, এখন আমাদের যেতে দিন, অনেক হয়েছে। ওসি সাহেব বললেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বিদেশি অতিথির জন্য কফি আনতে লোক গেছে, এখনই চলে আসবে। খালু সাহেব বললেন, বিদেশি অতিথি নিয়ে চিন্তা করতে হবে না, অতিথি আমার ঘনিষ্ঠ বন্ধু, সে আমার বাড়িতে গিয়ে কফি খাবে। ওসি সাহেব বিব্রত গলায় বললেন, কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আপনার গাড়িটা ফুলের দোকানে পাঠানো হয়েছে, ফুল দিয়ে সাজাবে। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে কেন? ওসি সাহেব জবাব দিলেন না, আমার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকলেন। ফার্গুসন নিচু গলায় ইংরেজিতে খালু সাহেবকে বললেন, হিমু নামের এই ছেলে ওসি সাহেবকে প্রভাবিত করে গাড়ি সাজানোর কাণ্ডটা ঘটিয়েছে। খালু সাহেব বিড়বিড় করে বললেন, আমার জানা মতে হিমু হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। একে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদের বিবেচনা। আমার ভার্ডিক্ট আমি দিয়ে গেলাম। ডক্টর ফার্গুসন ইংরেজি ভাষায় যে কথা বললেন তার কাছাকাছি তর্জমা হচ্ছে, আমার ধারণা সে একজন সাইকোপ্যাথ, তার উত্তম মানসিক চিকিৎসা প্রয়োজন। কফি চলে এসেছে, ফ্লাক্সে করে এসেছে। 2টা কাপে 2 জনকে কফি দেওয়া হয়েছে। টাটকা কফির সুন্দর গন্ধ বের হচ্ছে। থানার পরিবেশের সঙ্গে কফির গন্ধ যায় না, তারপরেও ভালো লাগছে। ওসি সাহেবের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, স্যার, ফ্লাক্সে অনেক কফি পড়ে রয়েছে, আমাকে 1 কাপ দিতে বলুন। পেপারে দেখেছি কফি হার্টের অসুখের জন্য ভালো। ওসি সাহেব কঠিন চোখে তাকালেন, বিড়বিড় করে কি একটা গালিও দিলেন। কথা জড়িয়ে যাওয়ায় পরিষ্কার বোঝা গেল না। ফার্গুসন ওসি সাহেবকে বললেন, তাকে 1 কাপ কফি দিন, আমি অনুরোধ করছি।
ওসি সাহেব কাকে যেন মগ আনতে বললেন। ফার্গুসন দ্বিতীয় অনুরোধ করলেন, তুর্য ছেলেটির বিরুদ্ধে তেমন কোনো চার্জ যদি না থাকে তাহলে তাকেও ছেড়ে দিন, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। ওসি সাহেব বড় করে নিঃশ্বাস ফেলে এমনভাবে মাথা নাড়লেন যার অর্থ ব্যবস্থা করছি। আমাদের এই ওসি সাহেব সাইন ল্যাঙ্গুয়েজে বিশেষ দক্ষ।